আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরের তীব্র মতবিরোধ এবার একেবারে সামনে চলে এলো এবং অত্যন্ত খারাপভাবে চলে এলো। কিরকম? নিয়ম বহির্ভূতভাবে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বহিষ্কার করলেন মার্কিন বাহিনীর আর্মি চিফ র্যান্ডি জর্জকে। খবরে প্রকাশ, ইরানে স্থল সেনা পাঠাবার সরকারি সিদ্ধান্তের জোর বিরোধিতা করেছিলেন জর্জ। জর্জের বক্তব্য ছিল, স্থল সেনা পাঠালে ভিয়েতনাম ও আফগানিস্তানের মতো দশা হবে মার্কিন সেনার, প্রচুর সেনা নিহত হবে। সুতরাং তিনি সেনা পাঠাবার ঘোর বিরোধী। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, ট্রাম্প নিজেও খোলাখুলি জর্জের বিরোধিতা করতে পারছিলেন না। তিনি ইরান থেকে চলে আসার ব্যাপারেও নানা সময় এক এক কথা বলছেন। যদিও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মোর হকিশ, আরো বড় যুদ্ধবাজ, তিনি সেনা প্রধানের পদচ্যুতির আদেশ দিয়েছেন এবং সেটা নিয়মের বিরোধী। জানা যাচ্ছে সেনাবাহিনীর ভাইস আর্মি চিফ লানেভ আপাতত আর্মি চিফের দায়িত্ব সামলাবেন। কেন এসব হলো? এই পুরো বিষয়টি নিয়ে এখনকার প্রতিবেদন। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। মার্কিন সামরিক ইতিহাসের এক নজিরবিহীন সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেছে ওয়াশিংটন। একদিকে হোয়াইট হাউসের রণহুঙ্কার, অন্যদিকে পেন্টাগনের শীর্ষ জেনারেলদের তীব্র আপত্তি। ইরান যুদ্ধের দামামা যখন বাজছে, ইরান যুদ্ধ যখন ভয়ঙ্কর গতিতে চলছে, ঠিক তখনই এক অভাবনীয় সিদ্ধান্ত নাড়িয়ে দিল পুরো বিশ্বকে। মার্কিন সেনাবাহিনীর প্রধান চিফ, তিনি আর্মি চিফ জেনারেল র্যান্ডি জর্জকে সম্পূর্ণ বেআইনিভাবে পদচ্যুত করে দিলেন ট্রাম্প নয়, তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। কিন্তু কেন বললাম যে নিয়ম বহির্ভূতভাবে? কেন একজন 4 তারকা জেনারেলকে এভাবে সরিয়ে দেয়া হলো? পর্দার আড়ালে কি তবে বড় কোনো সংঘাত দানা বাঁধছে? আজ আমরা বিশ্লেষণ করব কেন জেনারেল জর্জ মনে করছেন ইরান হবে আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম কিংবা দ্বিতীয় আফগানিস্তান, এবং কেন প্রেসিডেন্ট ট্রাম্পও এই দ্বন্দ্বে একেবারে নীরব আছেন। তিনি কি রয়েছেন এই টানাপোড়েনের মধ্যে, যার জন্য তিনি কোনো কথাই বলছেন না তার থাকার ব্যাপারে র্যান্ডি জর্জের? ঘটনার সূত্রপাত হোয়াইট হাউসের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে গতকালই। ইরানের ওপর স্থল বাহিনী দিয়ে সরাসরি সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, যিনি কিনা একজন কট্টরপন্থী বা হকিশ হিসাবে পরিচিত, তিনি সরাসরি ইরানে স্থল সেনা পাঠানোর প্রস্তাব দেন। বলেন, ইরানকে ভেঙে চুরমার করতে, তেলের ডিপো খার্গ আইল্যান্ড দখলে নিতে দরকার হলো স্থল বাহিনী পাঠানো। কিন্তু বৈঠকে বজ্রপাতের মতো ফেটে পড়লেন আর্মি চিফ জেনারেল জর্জ এই কথা শুনে। তিনি সাফ জানিয়ে দিলেন, আকাশপথে হামলা বা সাইবার অ্যাটাক এক বিষয়, কিন্তু ইরানের মাটিতে বুট রাখা মানেই হবে আমেরিকার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আরো আত্মঘাতী সিদ্ধান্ত হবে খার্গ আইল্যান্ড যদি দখল করাও যায়, তবে সেই দখল বজায় রাখা হবে কিভাবে? জর্জের যুক্তি ছিল সোজা সাপটা। ইরানের ভৌগোলিক অবস্থান, তার পাহাড়, তার মরুভূমি, তাদের রেভলিউশনারি গার্ডসের শক্তিমত্তা এবং আঞ্চলিক হেজবোল্লাহ, হুতি, হামাস, ইরাকি বিদ্রোহীদের প্রক্সি নেটওয়ার্ক, সব মিলিয়ে
সেখানে স্থল অভিযান চালানো হবে এক অন্তহীন চোরাবালিতে পা দেয়া। তিনি সরাসরি সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন, যা পেন্টাগনের প্রথাগত শৃঙ্খলার বাইরে এক চরম সাহসিকতার পরিচয়। এই সাহসিকতা র্যান্ডি জর্জ, আর্মি চিফ, যিনি সদ্য তার পদ থেকে পদচ্যুত হয়েছেন, তিনি এই সাহসিকতা দেখিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের জীবন রক্ষা করতে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের অর্থনৈতিক ভরাডুবির হাত থেকে আমেরিকাকে বাঁচাতে। জেনারেল জর্জ কেন এতটা অনড় ছিলেন? কারণ তার তুরুপে তাস ছিল আমেরিকার পূর্ব সামরিক ইতিহাস। তিনি ওই বৈঠকেই সবার সামনে তুলে ধরেন ভিয়েতনাম এবং আফগানিস্তানের দুঃস্বপ্ন। তিনি বলেছেন, আমরা ভিয়েতনামে গিয়েছিলাম বিজয়ীর বেশে, ফিরেছি, আমাদের সেনারা ফিরেছে কফিনে করে। আমরা 20 বছর আফগানিস্তানে রক্ত আর অর্থ ঢেলেছি, কিন্তু শেষ পর্যন্ত সেই রক্ত অর্থ ব্যর্থ। তালিবানদের হাতে ক্ষমতা ছেড়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে, সব ফেলে রেখে। ইরান এদের কারোর মতো নয়। ইরান আরো অনেক বেশি শক্তিশালী এবং সংগঠিত। সেখানে স্থল সেনা পাঠানোর অর্থ হলো হাজার হাজার মার্কিন তরুণের প্রাণ কেড়ে নেয়ার ব্যবস্থা করা। জেনারেল জর্জ স্পষ্ট ভাষায় বলেন, স্থলপথের এই যুদ্ধ হবে এমন আমেরিকার সামরিক শক্তির সমাধি। তিনি মনে করেন প্রযুক্তি আর ড্রোনের যুগে হাজার হাজার সেনা পাঠিয়ে এলাকা দখল করার পুরনো কৌশল এখন একেবারেই অকেজো। এই সততা এবং স্পষ্টবাদিতা প্রশাসনের ভেতরে হেগসেথ সমেত অনেককেই ক্ষুব্ধ করে তুলেছিল। পিট হেগসেথ বর্তমান প্রশাসনের সবচেয়ে বিতর্কিত এবং শক্তিশালী ব্যক্তিদের একজন। আমেরিকার প্রতিরক্ষা সচিব বা যুদ্ধমন্ত্রী তিনি মনে করেন আমেরিকাকে তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে প্রয়োজনে আরো বেশি চরম শক্তি প্রয়োগ করতে হবে, আরো বোমা ফেলতে হবে, বিগার বম্বস, মোর বম্বস, বিগার বম্বস। দরকার হলে অনেক ত্যাগও স্বীকার করতে হবে। জেনারেল জর্জের এই সতর্ক অবস্থান হেগসেথের কাছে মনে হয়েছে দুর্বলতা বা অবাধ্যতা। পরিণামে নিয়মের বাইরে গিয়ে পিট হেগসেথ তাকে জেনারেলকে পদচ্যুত করে দিয়েছেন। এবং নিয়মের বাইরে গিয়ে, কেন নিয়মের বাইরে যাওয়ার কথা বললাম? কারণ একজন আর্মি চিফকে পদচ্যুত করার একটা দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া আছে আমেরিকায়। এতে কংগ্রেসের শুনানি দরকার হয় এবং সুনির্দিষ্ট কারণ দর্শানোর প্রয়োজন হয়। কিন্তু হেগসেথ কোনো নিয়মের তোয়াক্কা না করে জেনারেল জর্জকে বরখাস্তের আদেশ দেন এবং এমার্জেন্সি অবস্থা দেখে যুদ্ধ চলাকালীন এইটা গ্রহণ করা হচ্ছে, এই ব্যবস্থা সেইটা দেখিয়ে। পেন্টাগনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে এটা স্রেফ একটা বদলি নয়, একজন সামরিক কর্তাকে একজনের ব্যাপার নয়, বরং অন্যান্য সামরিক কর্মকর্তাদের জন্য এটি একটি কড়া বার্তা। হয় সরকারের কথা শোনো, নয়তো বিদায় নাও। সবচেয়ে বিস্ময়কর বিষয় কি ছিল জানেন? বিস্ময়কর বিষয় ছিল ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। রাষ্ট্রপতি ট্রাম্প সাধারণত তার সেনাপতিদের প্রকাশ্যে সমালোচনা করেন, তিনি সবার বিরুদ্ধেই বলেন, কিন্তু এই ইস্যুতে তিনি একদম শান্ত ছিলেন। ধারণা করা হয় জেনারেল জর্জের দেয়া ভিয়েতনাম বা আফগানিস্তান স্টাইল যুদ্ধের ক্ষয়ক্ষতির যুক্তিগুলো ট্রাম্প নিজেও উড়িয়ে দিতে পারেন না এবং পারছিলেনও না। কারণ ট্রাম্প তার ভোটারদের কাছে এই প্রতিজ্ঞা করে ভোটে জিতেছিলেন যে তিনি আমেরিকাকে আর অন্তহীন যুদ্ধ বা এন্ডলেস ওয়ার্সের মধ্যে নিয়ে যাবেন না, সেখান থেকে বের করে আনবেন। কিন্তু ইরানে কিন্তু সেইটাই করছেন তিনি। তার শান্তির বাতাবরণ তৈরি করার যে কথা তিনি বলেছিলেন নির্বাচনে, তিনি সেই পথ থেকে বেরিয়ে আসছেন।
কিন্তু হেক্সেতের কট্টরপন্থা আর জেনারেল জর্জের বাস্তববাদী বিরোধিতার মাঝে ট্রাম্প শেষ পর্যন্ত হেক্সেতকেই কাজ করার স্বাধীনতা দিতে বাধ্য হলেন। আপনাদের মনে আছে গত 1 এপ্রিল তারিখে ট্রাম্প বলেছিলেন চুলোয় যাক হজমুল প্রণালী, আমাদের ছেলেরা ঘরে ফিরে আসবে, আমেরিকার যুদ্ধ করবে না। কিন্তু তার পরের দিনই তাকে পিছিয়ে আসতে হলো এবং সেই পিছিয়ে আসাটা বাধ্য করলেন হেক্সেত, তারই যুদ্ধমন্ত্রী। এর পেছনে কি বড় কারণ আছে যার জন্য ট্রাম্প একদম চুপচাপ থাকতে বাধ্য হলেন? আর কারণ ব্যবসায়ী ট্রাম্পের বড় তার স্টেক রয়েছে আমেরিকার আর্মস ইন্ডাস্ট্রিতেও। আমেরিকার আর্মস ইন্ডাস্ট্রি তারা জানে যে পৃথিবীতে যুদ্ধ বাঁধলে এবং চারিদিকে যদি উত্তেজনা বজায় থাকে তাহলে আমেরিকার অস্ত্র বিক্রি বহুগুণ বাড়বে। আর পিট হেক্সেত যেটা বলছেন সেটা মেনে নিলে তিনি ক্ষমতায় থাকলে অস্ত্র বিক্রি বহুগুণ বাড়বে। আরব দেশগুলোকেও বাধ্য হয়ে আমেরিকার অস্ত্র কিনতে হবে, আমেরিকার সাথে আমেরিকায় তাদেরকে বিনিয়োগ বাড়াতে হবে। আর সেটা হলে আর্মস ইন্ডাস্ট্রি ফুলে ফেঁপে উঠবে। তারা তো শান্তি চায় না, তারা চায় যুদ্ধ। যার ফলে আর্মি চিফকে পদচ্যুত করা হলো। তাকে পদত্যাগ করার অফার পর্যন্ত দেয়া হয়নি, সেই অফারটা সেই সময়টুকুও দেয়া হয়নি। সাদা বাংলায় ওই ওয়াশিংটনের সেই বৈঠকের ভেতরেই 4 স্টার আর্মি চিফের জেনারেলকে তাকে ফায়ার করা হলো। তার শূন্য পদে আপাতত দায়িত্ব দেয়া হয়েছে ভাইস আর্মি চিফ জেনারেল ক্রিস্টোফার লানেভকে। লানেভ এখন এক আগ্নেয়গিরির ওপর বসে আছেন। তাকে একদিকে প্রশাসনের যুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, দেশের আর্মস ইন্ডাস্ট্রি চাহিদা অনুযায়ী যুদ্ধ আরো বাড়িয়ে যেতে হবে। অন্যদিকে সেনাবাহিনীর নৈতিকতা, তার সাধারণ সৈন্যদের জীবন রক্ষা করার দায়িত্বও তার। এই বহিষ্কারের ফলে মার্কিন সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে এক বিশাল ফাটল দেখা দিয়েছে। যখন শীর্ষ নেতৃত্ব নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত, তখন শত্রুপক্ষ অর্থাৎ ইরান এই সুযোগটি হাতছাড়া করতে চাইবে না। আর ইরান সেটা বুঝিয়ে দিয়েছে। গত রাত থেকে আজ এখনো পর্যন্ত একের পর এক আক্রমণের ঢেউ তুলেছে ইসরায়েলে এবং আরব দেশগুলোতে। আপনারা খবর পেয়েছেন ইরানের আইকনিক একটি ব্রিজ, বহু অর্থ ব্যয় তৈরি ব্রিজ, সেই সেতুকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। এবং ইরান তার সাথে সাথে ঘোষণা করে দিয়েছে অন্যান্য আরব দেশে যেসব সেতু তৈরি আছে সেগুলো তারা ধ্বংস করে দেবে এবং আক্রমণ তারা শুরু করে দিয়েছে। জেনারেল জর্জের বিদায় কি যুদ্ধের পথ তাহলে আরো প্রশস্ত করলো, নাকি সেনার ভেতরে আরো বড় কোনো বিদ্রোহের জন্ম দেবে? এরই মধ্যে আপনারা জানেন ফোর্ড যুদ্ধ জাহাজে সৈনিকরা নিজে আগুন লাগিয়েছে যুদ্ধের বিরোধিতা করে দেশে ফিরে যাবে বলে। ইতিহাস বলে যখনই কোনো বেসামরিক প্রশাসন সামরিক বিশেষজ্ঞদের কৌশলগত পরামর্শ উপেক্ষা করে আবেগ বা রাজনীতির বশে যুদ্ধ চাপিয়ে দেয়, ফলাফল তার কখনোই সুখকর হয় না। আর্মি চিফ জর্জের এই প্রস্থান আমেরিকার ইতিহাসে এক কালো অধ্যায়, কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। যদি সত্যি ইরানে স্থল যুদ্ধ শুরু হয় এবং জেনারেল জর্জের ভবিষ্যৎবাণী ফলে যায়, অর্থাৎ ইরানের জয় অবশ্যম্ভাবী, আমেরিকার পরাজয়ও অবশ্যম্ভাবী, তবে তার দায়ভার কে নেবে? হেক্সেত নেবেন নাকি ট্রাম্প, নাকি ট্রাম্পের প্রশাসন? পেন্টাগনের এই ক্ষমতার লড়াই কেবল আমেরিকার অভ্যন্তরীণ বিষয় নয়, এটি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। জেনারেল জর্জের সতর্ক বার্তা কি সত্যি হবে, নাকি হেক্সেতের আক্রমণাত্মক নীতি ইরানকে নতজানু করবে? মনে হয় না। আমি আগেও বলেছি, আজকেও বললাম, ইরান নতজানু হবে না। এই যুদ্ধে চূড়ান্ত বিজয় ইরানের হবে,
এটা দেখে নেবেন, সময় এটা বুঝিয়ে দেবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জেনারেল জর্জকে সরিয়ে দেয়া কি সঠিক ছিল, নাকি আমেরিকা আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে পা দিতে যাচ্ছে? কমেন্ট করে আমাদের জানান। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বাংলাদেশের প্রধান শত্রু হিসাবে জাহির করতে শুরু করে এবং জুলাই সন্ত্রাসীদের লেলিয়ে দেয় ভারত ইস্যু নিয়ে মাঠ গরম করার জন্য। ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নির্দিষ্ট তারিখের একদিন আগেই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যান 2025 সালের নভেম্বর মাসে। এখন তিনি আবার তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর এই রজার খলিল হয়ে উঠেছিল তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনার মূল প্রেরণক। শোনা যায় তারেক রহমান ভারতের কাছে, আমেরিকার কাছে বহু মুচলেকা দিয়েছেন। সেসব মুচলেকা এখন কড়ায় গন্ডায় আদায় করার সময় এসেছে। আগামী 7 এপ্রিল এই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। লোকে বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের রিসেট বাটন নিয়েই তিনি নাকি দিল্লি যাচ্ছেন। নাকি সেই যে মুচলেকার বিষয়টি, মুচলেকা কি দিয়েছিলেন সেটাই কি পাওনা বোঝাতে যাচ্ছেন? আপনাদের হয়তো মনে থাকবে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে অংশগ্রহণের নাম করে খলিলুর রহমান ওরফে রজার খলিল 2025 সালের নভেম্বরে ভারত সফর ছিল একটি রহস্য ঘেরা ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র 2 জন উপদেষ্টার ভারত সফরের মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষত এমন এক সময়ে যখন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাংলাদেশ তার প্রত্যার্পণ দাবি করছে। সেই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমানের দিল্লি যাওয়া এবং অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। এখন সেই একই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লি যাচ্ছেন। তারেক রহমান সরকারের প্রথম উচ্চ পর্যায়ের দিল্লি সফর হিসাবে এটি কূটনৈতিক গুরুত্ব অনেক বেশি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গী হওয়ার বিষয়টি এই সফরের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের রিসেট বোতাম হিসাবে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে এই সফরটি নিছক কোনো রুটিন কূটনৈতিক যাতায়াত নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় ধরনের পট পরিবর্তনের ইঙ্গিত। গত 1.5 বছর ধরে ঢাকা এবং দিল্লির মধ্যকার কূটনৈতিক করিডোরগুলো নজিরবিহীন তিক্ততায় আচ্ছন্ন ছিল। ইউনূস সরকারের ভারত বিরোধী অবস্থান এবং দুই দেশের মধ্যে তৈরি হওয়া দূরত্বের কারণে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের জন্য দীর্ঘ 9 মাস অপেক্ষা থাকতে হয়। তবে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণে দ্রুত পরিবর্তন আসতে শুরু করে। অনেকেই বলেছেন সেই যে মুচলেকা তত্ত্ব, এর আগে একটি ভিডিও করেছিলাম, দয়া করে দেখে নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তা এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি স্পষ্ট বার্তা দিয়েছিল যে নয়াদিল্লিও তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত। এই পরিবর্তিত প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের আসন্ন 2 দিনের দিল্লি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে অনেকের কাছে। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রীর এই দিল্লি যাত্রার কৌশলগত তাৎপর্য অত্যন্ত ব্যাপক। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে যাওয়া ডক্টর খলিলুর রহমানের এই সফরে ভারতের শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল,
বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তার সম্ভাব্য বৈঠকগুলো প্রমাণ করছে যে এই রিসেট কেবল রাজনৈতিক শুভেচ্ছার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তার মতো স্পর্শকাতর খাতগুলো এর আওতাভুক্ত। বিশেষ করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পরে পাকিস্তান থেকে ডেকে এনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের বেসামরিক কর্মকর্তা সকলকে নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে যে নতুন ফ্রন্ট ওপেন করা হয়েছিল, সেটি ভারতের রাজনীতির বা ভারতের পক্ষ থেকে আলোচনার মূল বিষয়বস্তু হবে, তাতে কোনো সন্দেহ নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলের যে কাজের সম্পর্ক তৈরি হয়েছিল, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটিকেই তিনি একটি কার্যকর কূটনৈতিক রূপরেখায় পরিণত করার চেষ্টা করবেন বলে অনেকে বলছেন। এই কূটনৈতিক তৎপরতার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে অর্থনৈতিক বাস্তবতা। গত 15 বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, ডক্টর ইউনূসের শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং ইউনূস সরকারের টানাপোড়েনের কারণে তাতে বড় ধরনের ধাক্কা লাগে। $14 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে কমে যায়। বর্তমানে উভয় দেশই এই অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে মরিয়া। আর এই পুনর্জাগরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা। 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের কথা রয়েছে, যদিও বর্তমান সরকার এই সময়সীমা আরো 3 বছর বাড়ানোর আবেদন করেছে। তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতের বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ এবং কৃষি পণ্যের শুল্কমুক্ত এবং বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা ঢাকার জন্য অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। সেপা চুক্তির মাধ্যমে কেবল শুল্ক কমানো নয়, বরং অশুল্ক বাধা দূর করা, সাপ্লাই চেন শক্তিশালী করা এবং বেনাপোল, পেট্রাপোলের মতো স্থলবন্দরগুলোর লজিস্টিক জটিলতা নিরসনের মাধ্যমে দুই দেশের অর্থনীতিকে আরো গভীরভাবে যুক্ত করার চেষ্টা করা যাবে বা করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে বলে অনেকে বলছেন। বাণিজ্যিক স্বার্থের সমান্তরালে জ্বালানি এবং পানি নিরাপত্তার মতো অত্যন্ত জরুরি বিষয়গুলো এই সফরের আলোচনার টেবিলে প্রাধান্য পাবে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করেছে, তা সামাল দিতে ভারত থেকে নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করছে। যে পরিকল্পনা শেখ হাসিনার সরকার বহু আগে করেছিল এবং সে অনুযায়ী পাইপলাইন নির্মিত হয়েছিল, যে পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশে তেল আসছে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে ডক্টর খলিলের বৈঠকটি জ্বালানি খাতের এই সহযোগিতা আরো সম্প্রসারিত করার একটি সুস্পষ্ট ইঙ্গিত। ঠিক একইভাবে আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া 1996 সালের গঙ্গার পানি চুক্তি নবায়ন বা নতুন শর্তাবলী নির্ধারণ বাংলাদেশের কৃষি, অর্থনীতি এবং পরিবেশের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। এটি কেবল কূটনীতির বিষয় নয়, কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পৃক্ত। পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কেবল ইউনূস সরকারের আমলে তৈরি হওয়া ক্ষত মেরামতের চেষ্টা নয়, বরং ভৌগোলিক এবং কৌশলগত বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুচিন্তিত পদক্ষেপও হতে পারে। রাজনৈতিক বাগাড়ম্বর দিয়ে ভূরাজনৈতিক বাস্তবতা বদলানো যায় না। বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনা সবকিছুতেই ভারতের সহযোগিতা বাংলাদেশের জন্য অপরিহার্য। অন্যদিকে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের ভূরাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য একটি স্থিতিশীল এবং বন্ধুভাবাপন্ন বাংলাদেশ দিল্লির জন্য সমানভাবে জরুরি। এখন দেখার বিষয় হলো এই যে সম্পর্কের এই রিসেট বাটন চেপে ঢাকা এবং দিল্লি তাদের সাম্প্রতিক অতীতের তিক্ততাকে পেছনে ফেলে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব কতটা সফলভাবে গড়ে তুলতে পারে। বিশেষ করে তারেক রহমানের ফিরে আসা, বাংলাদেশে ক্ষমতা গ্রহণ সবকিছুই যখন ভারতের ইশারার উপর নির্ভরশীল ছিল, এক্ষেত্রে ভারত কতটা আপার হ্যান্ড পাবে সেটিও দেখার বিষয়। এই সফরের ফলাফলই নির্ধারণ করে দেবে আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কের গতি প্রকৃতি কোন পথে অগ্রসর হবে। ভালো থাকবেন সবাই।